আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ হাসান জাফরি। তো আজকে আমি অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজের উপর একটা খুব ছোট একটা ডেমো দিতে যাচ্ছি। তো অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজ এটা অ্যাকচুয়ালি আমাদের মেডিসিনেও যেমন লাগে, তার সাথে সাথে আমরা বলি যে অনেক সময় আমাদের কমিউনিটি মেডিসিনের সিলেবাসও এটা লাগে এবং প্যাথোলজি বোঝার জন্য আমাদের এই জিনিসটা দরকার। সো এই জিনিসটা সম্পর্কে আমরা একটা খুব ছোট্ট একটা ডেমো দিব যে অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ আসলে কি বোঝায় এবং কোন কোন ডিজিজ অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভের আন্ডারে পড়ে। সো চলো আমরা তাহলে শুরু করি। সো প্রথমেই আমরা যদি বলি যে অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজ এই দুটো আসলে কি, আমরা যদি এটা বুঝতে চাই তাহলে আমাদেরকে প্রথমে ছোট্ট দুই একটা জিনিস সম্পর্কে একটু জানতে হবে, যেটা আমরা ফিজিওলজিতে পড়ে থাকি। যেমন আমাদের টোটাল লাং ক্যাপাসিটি, যেটাকে আমরা টিএলসি বলে থাকি, টোটাল লাং ক্যাপাসিটি। তার সাথে আমাদের আরেকটা জিনিস জানতে হবে FEV1 বা ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, এবং ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি বা FVC, এবং এই দুটোর মধ্যে একটা রেশিও হয় যেটাকে আমরা বলি FEV1 বাই FVC রেশিও। সো টোটাল লাং ক্যাপাসিটিটা কী জিনিস এটা আমরা সবাই বুঝতে পারছি, এখানে আমি ম্যাথমেটিক্যালি যাচ্ছি না, বাট ওভারঅল যদি আমি বলি যে একটা লাংসের আমাদের ফুসফুসের যে টোটাল ক্যাপাসিটি, মানে বাতাস ধারণ ক্ষমতার কিছু পরিমাণ আমরা নিচ্ছি এবং কিছু পরিমাণ আমাদের লাংসে অলরেডি বাতাস থাকে, সেই সব কিছু মিলে আমাদের যে ক্যাপাসিটি লাংয়ের, এটাকে আমরা বলে থাকি টোটাল লাং ক্যাপাসিটি। অর্থাৎ সাপোজ কেউ অনেক জোরে শ্বাস নিতে পারে, তার লাং ক্যাপাসিটি বা টোটাল লাং ক্যাপাসিটি অনেক বেশি, স্পেশালি আমরা বলে থাকি অ্যাথলেট বা যারা ফিজিক্যাল এক্সারসাইজ বেশি করে তাদের ক্ষেত্রে এটা হয়। আর লাং ক্যাপাসিটি কম থাকতে পারে স্পেসিফিক কিছু ডিজিজে। আর নর্মালি আমরা যারা নর্মাল মানুষ, যারা অ্যাথলেট নই, তাদের ক্ষেত্রে নর্মাল একটা টোটাল লাং ক্যাপাসিটি থাকে। FEV1 বলতে আমরা কি বুঝি? FEV1 সাপোজ কেউ শ্বাস নেওয়ার পর জোরে শ্বাস ছাড়লো, এবং এই যে জোরে শ্বাস ছাড়ার শ্বাস ছাড়ার সময়টাকে আমরা বলে থাকি মোটামুটি 3 সেকেন্ডের মতো, 2 থেকে 3 সেকেন্ড। সো এর মধ্যে প্রথম সেকেন্ডে সে যতটুকু বাতাস ছাড়লো এটাকে আমরা বলে থাকি ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন 1 সেকেন্ড বা ফার্স্ট সেকেন্ড। অর্থাৎ সাপোজ কেউ 3 সেকেন্ড ধরে এক্সপিরেশন ছাড়ছে, অর্থাৎ শ্বাস ছাড়ছে, এবং সেই 3 সেকেন্ডের মধ্যে সে 100 ml বাতাস ছাড়ছে ফর সে। সো 100 ml বাতাস ছাড়ার মধ্যে প্রথম সেকেন্ডে সে যদি 70 ml বাতাস ছেড়ে দেয়, সুতরাং আমরা বলবো তার ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড 70%। অর্থাৎ 70% ক্ষেত্রে 70% বাতাস সে প্রথম সেকেন্ডেই বের করে দিচ্ছে, আর বাকি যে তার 30% বাতাস ছিল সেইটা সে বাকি 2 সেকেন্ড বা 1 সেকেন্ডে সেই করে দিচ্ছে, বের করে দিচ্ছে। সো এখন আমরা আসি ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি। ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি একজন মানুষ খুব ফোর্সফুল ইন্সপিরেশন নিয়ে ফোর্সফুল এক্সপিরেশন করলে সে যতটুকু শ্বাস ছাড়ে এটাকে বলা হয় ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি। অর্থাৎ আমি একটু আগে যেটা উদাহরণ দিলাম যে সাপোজ সে 3 সেকেন্ড ধরে শ্বাস ছাড়ছে, এই 3 সেকেন্ডে সে 100 ml শ্বাস ছাড়ছে, এই 100 mlটা ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি, এবং ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন 1 সেকেন্ড এটা তাহলে তার, আমি বলেছিলাম সাপোজ সে প্রথম সেকেন্ডে 70 ml বাতাস ছাড়ছে, বাকি 30 ml সে পরবর্তী 2 সেকেন্ডে বা 1 সেকেন্ডে ছাড়ছে। সো সেই হিসেবে FEV1 বা ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন 1 সেকেন্ড 70 মিলিলিটার এবং ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি 100 মিলিলিটার ফর সে। তাহলে এই দুটার রেশিও কত হবে? 0.7, বা তুমি পার্সেন্ট হিসাব করলে 70%। এরকম একটা নর্মাল কন্ডিশন আমাদের সবার বডিতে থাকে। অবস্ট্রাকটিভ লাং ডিজিজ এখন আমরা যদি ডিজিজে আসি, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ যখন একটা পেশেন্টের এক্সপিরেশনে সমস্যা হবে, সেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। তাহলে আমরা যদি একটু লিখি, অবস্ট্রাকটিভ মানে প্রবলেম ইন এক্সপিরেশন। সো প্রবলেম ইন এক্সপিরেশন বলতে আমরা তাহলে কি বুঝতে পারছি? এই যে FEV1 যেটা, সেটা তাহলে তার কম থাকবে। দ্যাট মিন্স তার এক্সপিরেশন সে ঠিকমতো ছাড়তে পারছে না, যার জন্য প্রথম সেকেন্ডে সে কম পরিমাণ বাতাস ছাড়বে, সুতরাং তার এক্সপিরেশন একটা প্রবলেম হবে। এটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজের বেসিক। আর রেস্ট্রিকটিভ লাং ডিজিজের বেসিকটা তাহলে কি হবে? যখন আমরা বলবো তার প্রবলেম ইন ইন্সপিরেশন,
ইন্সপিরেশনে প্রবলেম হলে আমরা এটাকে বলি রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, অর্থাৎ সেক্ষেত্রে তার শ্বাস নিতে সমস্যা হবে, শ্বাস ছাড়তে কোনো সমস্যা হবে না। অর্থাৎ তুমি চিন্তা করো, আমি ফোর্সড ভাইটাল ক্যাপাসিটির কথা বলছিলাম, যেখানে একটা পেশেন্ট জোরে শ্বাস নিবে আগে, তারপরে হচ্ছে শ্বাস ছাড়বে। সো রেস্ট্রিকটিভ লাং ডিজিজে যেহেতু তার ইন্সপিরেশনে অর্থাৎ শ্বাস নিতে সমস্যা, সুতরাং তার কিন্তু ফোর্সড ভাইটাল ক্যাপাসিটিটা কম থাকবে, অর্থাৎ সে শ্বাস নিচ্ছেই কম, ছাড়ার কথা তো পরে, সে নিচ্ছেই কম, সুতরাং ফোর্সড ভাইটাল ক্যাপাসিটিটা তার কম থাকবে। ফোর্সে আমরা এখন যদি বলি যে কেউ নর্মালি হচ্ছে তোমার তার ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে ফোর্সে 100 ml, এফভিসি কারোর যদি 100 ml হয়, অর্থাৎ তার টোটাল এটা হচ্ছে 100 ml, সে শ্বাস নিয়ে ছাড়ছে, এটুকু অ্যামাউন্ট হচ্ছে 100 ml। এবং তার যদি এখন সাপোজ যে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হয়, সেই ক্ষেত্রে তার ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড এইটা কম হবে, এবং সেটা কম হলে সাপোজ তার নর্মালি 70 হওয়ার কথা, সেখানে সাপোজ এটা চলে আসলো তার 50 ml। সুতরাং নর্মালের চেয়ে তার একটু কম আছে, এটাকে আমরা বলি হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে। রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে কি হবে? রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে তার ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি এই জিনিসটা হচ্ছে তার ক্ষেত্রে সাপোজ যেহেতু তার ইন্সপিরেশনের সমস্যা, সুতরাং তার 100-র জায়গায় সাপোজ সে শ্বাসে নিচ্ছে হচ্ছে, আমি হিসাবে সুবিধার্থে ধরলাম 50 ml, ঠিক আছে, অর্থাৎ তার ফোর্সড ভাইটাল ক্যাপাসিটিটাই কম, কিন্তু তার FEV1 যেটা, অর্থাৎ সে প্রথম সেকেন্ডে যেটা ছাড়ছে, যে পরিমাণ শ্বাস ছাড়ছে, সেটার পরিমাণ ধরো সাপোজ 25 ml, 25 না 35 ml। সো এখানে দেখো তার কিন্তু ফোর্সড ভাইটাল ক্যাপাসিটিটাই কিন্তু কম, যার জন্য ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন 1 সেকেন্ডটা কম, অর্থাৎ সে শ্বাস নিচ্ছে কম, সে বাতাস গ্রহণ করছে কম, ফলে প্রথম সেকেন্ডে ত্যাগও করছে কম, এটাও ঠিক আছে। কিন্তু রেশিওর কথা যদি চিন্তা করো, তুমি দেখো আমরা এখন রেশিওর কথা চিন্তা করি যে FEV1 ডিভাইডেড বাই FVC, এই রেশিওটা তুমি যদি চিন্তা করো, FEV1 ডিভাইডেড বাই FVC, এইটা যদি তুমি চিন্তা করো, তাহলে তার কত আসে? সাপোজ এখানে হচ্ছে তার কত আসবে? 35 ডিভাইডেড বাই 50, দ্যাট মিনস 70%। এই ক্ষেত্রে কিন্তু তার নর্মাল যেটা তোমার রেশিও, সেটাই কিন্তু থাকছে, কিন্তু নর্মাল রেশিও থাকলেও দেখো তার কিন্তু ফোর্সড ভাইটাল ক্যাপাসিটিও কম, ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন 1 সেকেন্ড এইটাও কম, কিন্তু রেশিওটা নর্মাল থাকছে, অর্থাৎ এই রেশিওর দুইটাই সমপরিমাণে তার কমছে। এটাকে আমরা বলি হচ্ছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজের প্যাটার্ন। আর অবস্ট্রাকটিভ লাং ডিজিজের প্যাটার্নে আমরা কি দেখবো? দেখো এখানে যদি আমরা রেশিওটা এখন চিন্তা করি, FEV1 ডিভাইডেড বাই FVC, তাহলে এটা সমান সমান হবে হচ্ছে এখানে হবে হচ্ছে আমাদের 50%, ঠিক আছে। সো এই জায়গাটায় হচ্ছে আমাদের রেশিওটাই কিন্তু কম, এবং রেশিও কম হওয়ার কারণ হচ্ছে এখানে FEV1টা কম, FVC কিন্তু নর্মাল, FEV1 যেহেতু কম, সুতরাং এক্ষেত্রে তার পার্সেন্টেজটা কম থাকছে। সো আলটিমেটলি আমরা এটাই বুঝলাম যে রেশিওটা যদি কম থাকে, তাহলে আমরা দেখব যে তার আসলে FEV1-এর জন্য রেশিওটা কম কিনা। যদি সেটাই হয়, তাহলে আমরা এটাকে বলবো অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। যদি দেখা যায় রেশিও নর্মাল, সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি নর্মাল হতে পারে, তার সে নর্মাল কন্ডিশনে। আরেকটা হতে পারে যে আমরা দেখব যে তার FEV1 এবং FVC দুটোই সমপরিমাণে কমে গিয়েছে কিনা। যদি এরকম হয়, তাহলে আমরা এটাকে বলি হচ্ছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। সো এখন হচ্ছে আমরা অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজের কতগুলো উদাহরণ পড়ব বা জানবো। অবস্ট্রাকটিভ লাং ডিজিজের উদাহরণ কিন্তু আমরা সবাই জানি যে অ্যাজমা এবং COPD, এই দুটাকে আমরা বলে থাকি হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, যেখানে এক্সপিরেশনের সমস্যা হয়। এদের মধ্যে অ্যাজমাটা রিভার্সিবল এবং COPDটা সাধারণত ইরিভার্সিবল হয়। COPDর মধ্যে আমরা বলে থাকি দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং হচ্ছে এমফাইসেমা। আর এছাড়া আরেকটা কন্ডিশন আছে যেখানে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হয়, যেটাকে আমরা বলি ব্রঙ্কিএক্টেসিস। সো অবস্ট্রাকটিভের মধ্যে আমরা যদি এখন হচ্ছে জিনিসটাকে ক্লাসিফাই করি, তাহলে কি হবে? তাহলে অবস্ট্রাকটিভের মধ্যে তাহলে থাকবে হচ্ছে আমাদের দুই ভাগে আমরা ভাগ করতে পারি, ইরিভার্সিবল এবং রিভার্সিবল। সো ইরিভার্সিবলের মধ্যে যেটা যাবে সেটা হচ্ছে আমরা বলে থাকি যে, আমি এই পাশে পরে টান দিয়ে লিখবো, আমি এখন এই পাশে লিখছি। ইরিভার্সিবলের মধ্যে হচ্ছে আমরা বলে থাকি সাধারণত আমাদের COPD, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তার মধ্যে আছে হচ্ছে দুইটা, আমরা বলে থাকি হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস
এবং আরেকটা বলে থাকি যেটা হচ্ছে এমফাইসেমা। আর আরেকটা ডিজিজের কথা আমি বলেছিলাম যেটা হচ্ছে ব্রঙ্কিএক্টেসিস। সো সিওপিডি এর মধ্যে এমফাইসেমাতে যেটা হয়, আমাদের যে রেসপিরেটরি ব্রঙ্কিওল আছে, রেসপিরেটরি ব্রঙ্কিওলের পরের অংশগুলো আমাদের ড্যামেজ হয়ে যায় এমফাইসেমাতে। আর ব্রঙ্কিএক্টেসিস সেম, এখানে হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওলের আগের অংশটা ড্যামেজ হয়ে যায়। সো এমফাইসেমা ব্রঙ্কিএক্টেসিস কিন্তু কাছাকাছি জিনিস। এমফাইসেমাতে হচ্ছে আমাদের রেসপিরেটরি ব্রঙ্কিওলের পরের অংশ, দ্যাট মিনস অ্যালভিওলাস, তারপর হচ্ছে অ্যালভিওলার ডাক্ট, এই জিনিসগুলো নষ্ট হয়। আর ব্রঙ্কিএক্টেসিসে হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওলের আগের জিনিসগুলো নষ্ট হয়, দ্যাট মিনস আমাদের টার্মিনাল ব্রঙ্কিওল, তারপর হচ্ছে তোমার আমরা যেটা বলে থাকি হচ্ছে লোবার ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস, এই জিনিসগুলোতে হচ্ছে ড্যামেজ হয়। এটা হচ্ছে আমাদের ইরিভার্সিবল তোমার অবস্ট্রাকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে। তো আমি একবারে দাগ টেনে দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ইরিভার্সিবলের মধ্যে তাহলে এই একটা সিওপিডি, আর হচ্ছে ব্রঙ্কিএক্টেসিস। সো এই আচ্ছা, আর রিভার্সিবলের মধ্যে কি হবে? রিভার্সিবলের মধ্যে একটাই কন্ডিশন যেটা আমরা জানি, সেটা হচ্ছে অ্যাজমা। অ্যাজমা হচ্ছে আমাদের খুব কমন একটা কন্ডিশন যেটা রিভার্সিবল। এখানেও অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হয়, অর্থাৎ পেশেন্টের এক্সপিরেশনের সমস্যা হয়, এবং এই এক্সপিরেশনের সমস্যা হওয়ার জন্যই কিন্তু আমরা এইসব পেশেন্টের হুইজ বা রঙ্কাই পেয়ে থাকি। রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, এটা বেশ মানে ক্লাসিফিকেশনটা বেশ বড়। সো এটা আমি ইনশাল্লাহ পরবর্তী যে ভিডিওটা দিব সেখানে এই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব। সো আশা করি জিনিসটা তোমরা বুঝেছো যে অবস্ট্রাকশন এবং রেস্ট্রিকটিভ। অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ আমরা কখন বলবো? অবস্ট্রাকটিভ হচ্ছে এক্সপিরেশনের সমস্যার জন্য, রেস্ট্রিকটিভ হচ্ছে ইন্সপিরেশনের সমস্যার জন্য, এবং এখানে রেশিওটা কীরকম হয় সেটা আমরা দেখলাম। অবস্ট্রাকটিভের ক্লাসিফিকেশনটা দেখলাম, এবং রেস্ট্রিকটিভের ক্লাসিফিকেশনটা আমরা ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আমরা দেখব। সো থ্যাংক ইউ সবাইকে।